21 বছরে বাংলা ভিশন বস্তুনিষ্ঠ সংবাদ ও সুষ্ঠু বিনোদনে দর্শকদের আস্থা ধরে রাখার প্রত্যয়, নিরপেক্ষ অবস্থান ধরে রাখায় প্রশংসা বিশিষ্টজনদের। তেলের জন্য হাহাকার, সরকার চাহিদা মেটাতে পারছে না অভিযোগ পাম্প মালিকদের, দাম বাড়ছে না জানিয়েছে জ্বালানি বিভাগ, বিভিন্ন স্থান থেকে অবৈধ মজুদ তেল উদ্ধার। জ্বালানি সাশ্রয় স্কুলগুলোর ক্লাস 3 দিন অনলাইনে নেয়ার প্রস্তাব মন্ত্রণালয়ের, বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত জানালেন শিক্ষামন্ত্রী। সংবিধান সংস্কার নিয়ে সংসদে আলোচনা, ফ্যাসিবাদ যেন না ফেরে হুঁশিয়ারি বিরোধী দলীয় নেতার, জেনজিকে জামাত জেনারেশন না হবার আহ্বান আন্দালিব পার্থ। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, বিস্তারিত সংবাদ এবার। 20 পেরিয়ে 21 বছরে পদার্পণের দিনে আগত অতিথিদের ফুলের ভালোবাসায় সিক্ত হচ্ছে সবার প্রিয় চ্যানেল বাংলা ভিশন। গণতন্ত্র প্রতিষ্ঠায় বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন, সুস্থ বিনোদন আর মুক্তিযুদ্ধের চেতনাকে লালন করে দেশের কোটি কোটি দর্শকের প্রত্যাশা পূরণ করে এগিয়ে চলেছে বলে মনে করেন মন্ত্রী, রাজনীতিবিদ, শিল্পী সহ সর্বস্তরের মানুষ। প্রতিষ্ঠার শুরু থেকে নানা প্রতিকূলতা অতিক্রম করে যে নিরপেক্ষ অবস্থান ধরে রেখেছে এই চ্যানেলটি, ভবিষ্যৎ বাংলাদেশ বিনির্মাণে তা পাথেয় হয়ে থাকবে বলে মনে করেন অভিনন্দন জানাতে আসা বিশিষ্টজনরা। মুহিবুল্লাহ মুহিবের রিপোর্টে বিস্তারিত। 21 বছর বয়স মানে তারুণ্যের স্পৃহা, অসীম সাহসিকতা, নতুন স্বপ্ন গড়ার এবং দুঃসহ স্পর্ধায় মাথা তোলবার সময়। উদ্দীপনাময় 21 বছর নিয়ে প্রমোদ বসুর চিরায়ত সেই উক্তি, এ আমার রজনীগন্ধার ঝোপ, এখানে রোদ্দুর আসে প্রতিদিন প্রথম রোদ্দুর। দৃষ্টি জুড়ে দেশ স্লোগানে 20 বছরে দেশের মানুষের হৃদয়ে নতুন পথের যে মানচিত্র তৈরি করেছে বাংলা ভিশন, সেই পথ যেন সকল দলমতের মানুষকে মিলিয়েছে এক মোহনায়। কোটি কোটি দর্শকের হৃদয় জয় করে তারুণ্যের আলো ছড়িয়ে যাচ্ছে দর্শকপ্রিয় চ্যানেলটি। রূপসী বাংলার কবি এই বয়স নিয়ে তাই লিখেছিলেন, হয়তো এসেছে চাঁদ মধ্যরাতে এক রাশ পাতার পেছনে। সত্যিকারের চাঁদ না এলেও প্রতিষ্ঠা বার্ষিকীর দিনে ভালোবাসা এসেছে ফুলে ফুলে। যে ফুলের ভালোবাসায় সিক্ত পুরো বাংলা ভিশন পরিবার। বাংলা ভিশনকে অভিনন্দন জানানোর এই স্রোতে কে নেই? মন্ত্রী, প্রতিমন্ত্রী, রাজনীতিবিদ, শিক্ষক, সাংবাদিক, বিজ্ঞাপনদাতা কিংবা শিল্প পরিবার, সব যেন মিলেছে এক মোহনায়। বাংলা ভিশন নিঃসন্দেহে গোটা বাংলাদেশের মানুষের কাছে, বিশেষ করে বাংলাদেশি জাতীয়তাবাদে যারা বিশ্বাস করে, বাংলাদেশের স্বাধীনতায় যারা বিশ্বাস করে, বাংলাদেশের গণতন্ত্রে যারা বিশ্বাস করে, তাদের কাছে একটা অত্যন্ত প্রিয় একটি ইলেকট্রনিক চ্যানেল। আমরা আজকের এই দিনে বাংলা ভিশনের কর্তৃপক্ষ, তার শিল্পী, কলাকুশলী, সংবাদ পাঠক এবং অগণিত যারা শ্রোতা এবং দেশের মানুষ সকলকে আমরা অভিনন্দন জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। বাংলা ভিশন জন্মের পর থেকেই মানুষের পাশে ছিল, বাকি সময়ও তারা মানুষের পাশে থাকবে। তার জন্মদিনে 21তম বর্ষ পদার্পণে এই প্রত্যাশাই মানুষের পক্ষ থেকে আমি জানাই। বাংলা ভিশন তার যে মোটো, অর্থাৎ সবার আগে দেশ, দৃষ্টি জুড়ে দেশ, সেইটাকে তারা প্রতিফলন ঘটিয়েছে। ভবিষ্যতে ইনশাল্লাহ ওনারা পারবেন। গণমানুষের অধিকার প্রতিষ্ঠিত করবার জন্য এই চ্যানেলটি সবসময় সক্রিয় থেকেছে, যথাযথভাবে ফাংশন করেছে, কার্যকর থেকেছে, যার ফলে জন আকাঙ্ক্ষা ধারণ করে গণমাধ্যমের বিকশিত হওয়ার যে নজির, সেটা বাংলা ভিশন প্রতিষ্ঠিত করেছে। বাংলা ভিশনের আজকের এই জন্মদিনে আমি বাংলা ভিশন পরিবারের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। অতীতে বাংলা ভিশনের যে ভূমিকা ছিল, আগামীতেও সেটা অব্যাহত থাকবে, এটা আমরা আশা করি, এবং পোশাক শিল্প পরিবারের সাথে বাংলা ভিশন থাকবে, এই আশা আমরা করছি। সমস্ত বাধা বিঘ্ন পেরিয়ে আজকে যে অবস্থানে এসেছে, আমরা মনে করি বাংলাদেশের মানুষকে সঙ্গে নিয়ে, বাংলাদেশের দর্শকদের সঙ্গে নিয়ে বাংলা ভিশন এভাবে এগিয়ে যাবে। বাংলা ভিশন দুঃসময়ে, বিশেষ করে 24শে আন্দোলন সহ গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে যে ভূমিকা রেখেছে, এই দিনগুলো স্মরণ করি। তারা যে ভূমিকা রেখেছিল, এটা খুব একটা প্রশংসনীয় আর কি। আমরা একটি সুন্দর বাংলাদেশের
গড়ার যে স্বপ্ন দেখেছি সেখানে বাংলাভিশন আমাদের সহযাত্রী হিসেবে, সহযোদ্ধা হিসেবে সবসময় কাজ করবে। বাংলাভিশন যেভাবে আমাদের সঙ্গে, মিডিয়ার সঙ্গে যেভাবে জড়িয়ে আছে এবং আমরা তাদের সঙ্গে যেভাবে একসাথে পথ চলছি, এই পথ চলা আমাদের আরও সুদীর্ঘ হোক। অনেক চড়াই উতরাই পেরিয়ে বাংলাভিশন আজ বাংলাদেশ এবং দেশের বাইরে সারা বিশ্বের বাংলা ভাষাভাষী মানুষ যেখানে অবস্থান করছেন তাদের হৃদয়কে জয় করেছে। এর আগে বহুবার এসেছি বাংলাভিশনে, প্রশ্নগুলো করা হতো খুব কাঠখোট্টা, উত্তরও আমরা সেরকমই দিতাম। কথা অনেক বলেছি, কথা বলার সুযোগ করে দিয়েছেন আপনারা, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকে আমি এই প্রতিষ্ঠানের মালিক সহ সকল পরিচালনা পরিষদের যারা আছেন, কলাকুশলী, শিল্পী, সাংবাদিক বন্ধুগণ, সবাইকে আমি ধন্যবাদ জানাই এবং এই চ্যানেলের উত্তরোত্তর উন্নতি কামনা করি। ইনশাআল্লাহ বাংলাভিশন আরো অনেক বড় হবে, অনেক উপর পর্যায়ে যাবে। 21 বছর বয়স মানে তারুণ্যের স্পৃহা, অসীম সাহসিকতা, নতুন স্বপ্ন গড়ার এবং দুঃসহ স্পর্ধায় মাথা তোলবার সময়। উদ্দীপনাময় 21 বছর নিয়ে প্রমোদ বসুর চিরায়ত সেই উক্তি, এই আমার রজনীগন্ধার ঝোপ, এখানে রোদ্দুর আসে প্রতিদিন প্রথম রোদ্দুর। এমন অকৃত্রিম ভালোবাসা যেন অতীতের সাফল্য উদযাপন এবং ভবিষ্যতের নতুন লক্ষ্যের দিকে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা। মিডিয়া জগতে নতুনত্বের আবির্ভাব ঘটাবে। উই ওয়ান্ট টু সি যে এরকম মিডিয়া হাউসগুলো যদি ভাইব্রেন্ট হয়, সত্যের সন্ধান করে, তাহলে আমরা সকলেই উপকৃত হব। আমরা একটা ইনসাফের বাংলাদেশ চাই, সেই ইনসাফের বাংলাদেশ প্রতিষ্ঠায় বাংলাভিশন অগ্রণী ভূমিকা পালন করবে তার নিউজের মাধ্যমে। বাংলাভিশনের জন্মটার সাথে আমাদের একটা আত্মার সম্পর্ক জড়িত ছিল এবং আমি নিজে যেহেতু মিডিয়াতে কাজ করেছি, আজকে যে দিনে দিনে এই যে 20 বছর পেরিয়ে 21 বছরে চলে আসছে, এটা আসলে ভাবতে অবাক লাগছে। নিউজ ট্রিটমেন্ট এবং টক শো বা অন্যান্য কথিকা ইত্যাদির মধ্যে রীতিমতো নিউজের মেজাজটাও থাকে। একটা ইউনিক স্টাইল বাংলাভিশন এইভাবে অর্জন করতে পেরেছে ওভার দি ইয়ার্স, যে তারা 21 বছর ঠিক আছে, শুধু সেটা বলে কথা না, পার এক্সেলেন্স টিকে আছে। আমি বাংলাভিশনের উত্তরোত্তর আরও শ্রীবৃদ্ধি কামনা করি। আমাদের সবচেয়ে কঠিন সময়ে একটা ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ের 15-16 বছর বাংলাভিশন আমাদের আন্দোলনের সহযাত্রী ছিল। খুবই প্রতিকূলতা মোকাবেলা করে বাংলাভিশন মানুষের আকুতি, গণতন্ত্রের সংগ্রাম, মানুষের আকাঙ্ক্ষার পক্ষে অবস্থান নিয়েছিল। এই বাংলাভিশনকে এত ঊর্ধ্বে নিয়ে যাওয়ার জন্য ফুল ম্যানেজমেন্টের ভূমিকা। এখানে একাই কারো দ্বারাই কোনো ইন্ডাস্ট্রি বা কোনো চ্যানেলকে নিয়ে যাওয়া সম্ভব নয়, এটা সবার প্রচেষ্টা। আমরা বাংলাভিশনের সাথে ছিলাম গততে, আগামীতেও থাকবো ইনশাল্লাহ। আমার লাইফের সবচাইতে ফার্স্ট ইন্টারভিউ ছিল বাংলাভিশনে আমার ক্যারিয়ারের। মানুষের মনের যত্নের কাজ করি, সো আমি মনে করি যে বাংলাভিশনও এই মনের যত্নটাকে খুব গুরুত্ব দিয়েছে বলেই প্রোগ্রামটাকে এখন পর্যন্ত তারা চালিয়ে যাচ্ছে। দর্শকের প্রত্যাশা পূরণে বাংলাভিশনের নতুন প্রত্যয়, এই আমার 21 বছর, এ আমার শ্রেষ্ঠ আসবাব। মুহিবুল্লাহ মুহিব, বাংলাভিশন, ঢাকা। প্রতিদিনের মতো আজও তেলের পাম্পগুলোতে যানবাহনের দীর্ঘ সারি। চালকদের অভিযোগ, পাম্পে তেল না মিললেও অতিরিক্ত দামে তা মিলছে পাড়া মহল্লার দোকানগুলোতে। এদিকে মগবাজারে এক সংবাদ সম্মেলনে শৃঙ্খলা নিরাপত্তার অভাবে পেট্রোল পাম্পে তেল বিক্রির সময়সীমা সকাল 7টা থেকে রাত 8টা পর্যন্ত নির্ধারণ করতে চায় পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন। বিস্তারিত ওমর ফারুকের রিপোর্টে। তেল পেতে আজও প্রতিদিনের ন্যায় এমন লম্বা সিরিয়াল। ভোর থেকে অপেক্ষা করছে কেউ কেউ। গাড়িতে তেল না থাকায় এভাবে ঠেলে নিয়ে যাচ্ছেন পাম্পে নিজের বাহনটি। কেউ কেউ আক্ষেপের সুরে বলেন, প্রয়োজনে দাম বাড়িয়ে দিক সরকার, তবুও এমন দীর্ঘ সারি অপেক্ষার অবসান চায় তারা। কেউ কেউ অভিযোগ করে বলেন, পাম্পগুলোতে পর্যাপ্ত তেল না পেলেও অতিরিক্ত দামে তেল মিলছে পাড়া মহল্লার অবৈধ দোকানগুলোতে। মহল্লায় এখানে ক্রাইস দেখাইতেছেন, আমরা সিরিয়াল ধরতেছি। মহল্লায় তেল কিভাবে বিক্রি করতেছে? খোলা বাজারে 160 টাকা লিটার হইলে পাওয়া যাচ্ছে, বেলা কীভাবে পাওয়া যাচ্ছে? আমি বাড্ডা এলাকায় সাঁতারকুলে যে কোনো দোকানে তেল পাওয়া যেতেছে, ওপেন তেল বিক্রি করতেছে। 6টা 40-এ ওই মহাখালী ফ্লাইওভারের নিচে থেকে সিরিয়াল ধরছি, এই পর্যন্ত এখন 11টা বাজে, এই পর্যন্ত আসছি। এখন তেল পাবো কি না আমি জানি না। ওখান দিয়ে থেকে যদি তেল 300 টাকা কেজি হইতো তবে মনে করেন ভালো আসলো মানুষের জীবনে। আপনি মনে করেন
মানুষে কাঁদতে পারে না, মনে করেন বুক ফাইটা আমার অত্যন্ত ভালো। এদিকে মগবাজারের সংবাদ সম্মেলনে পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের আহ্বায়ক সাজ্জাদুল করিম কাবুল বলেন, বর্তমানে অস্বাভাবিক যে চাহিদা সে তুলনায় সরবরাহ পাচ্ছেন না তারা। অভিযোগ করেন সরকারেরও তা পূরণ করার সক্ষমতা নেই। পেট্রোল পাম্পে পর্যাপ্ত নিরাপত্তা দিতে হবে, বাস্তবতার নিরিখে সামঞ্জস্যপূর্ণ তেল সরবরাহ নিশ্চিত করতে হবে। তার মানে অ্যাবনর্মাল বলছি না, বাস্তবতার নিরিখে। বর্তমান পরিস্থিতিতে বাস্তবতার আলোকে ক্রেতা সাধারণকে সচেতন ও ধৈর্য ধারণ করতে হবে। পেট্রোল পাম্পে ট্যাঙ্ক শূন্য অবস্থায় তেল নিতে ক্রেতাদের হুমড়ি খেয়ে পড়া থেকে বিরত থাকতে হবে। পেট্রোল পাম্প, এটা আমরা শুধু পেট্রোল আর অক্টেনের ক্ষেত্রে প্রযোজ্য বলেছি, পেট্রোল পাম্পে তেল বিক্রির সময়সীমা সকাল 7টা থেকে রাত 8টা পর্যন্ত নির্ধারণ করতে হবে। এ সময় রাতে শৃঙ্খলা আর নিরাপত্তার অভাবে পেট্রোল পাম্পে তেল বিক্রির সময়সীমা সকাল 7টা থেকে রাত 8টা পর্যন্ত নির্ধারণ করতে চায় পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন। ওমর ফারুক, বাংলাভিশন, ঢাকা। এপ্রিলে বাড়ছে না জ্বালানি তেলের দাম। বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে জ্বালানি বিভাগ। এর আগে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে জ্বালানি বিভাগের যুগ্ম সচিব মনির হোসেন চৌধুরী জানান, দেশে ডিজেল নিয়ে কোনো সংকট নেই। মার্চে জ্বালানি তেল নিয়ে কোনো সমস্যা হয়নি, এপ্রিলেও কোনো সংকট হবে না। তিনি জানান, বর্তমানে দেশে 1,28,939 মেট্রিক টন ডিজেল মজুদ আছে। এছাড়া 7,940 মেট্রিক টন অকটেন, 11,431 মেট্রিক টন পেট্রোল ও জেট ফুয়েল মজুদ রয়েছে 44,609 মেট্রিক টন। দেশে ডিজেল নিয়ে কোনো সংকট নেই উল্লেখ করে তিনি বলেন, মার্চে জ্বালানি তেল নিয়ে কোনো সমস্যা হয়নি, এপ্রিলেও কোনো সংকট হবে না। ডিজেল পাচার রোধে সীমান্তে কড়া নজরদারি জোরদার করা হয়েছে বলে জানান মনির হোসেন চৌধুরী। তিনি বলেন, জ্বালানি বিক্রিতে একটি অ্যাপ তৈরি করছে সরকার। সপ্তাহখানেকের মধ্যে সেটির পরীক্ষামূলক ব্যবহার শুরু হবে। ডিপো থেকে পাম্প তেল কম সরবরাহ বা তেল দেয়া হচ্ছে না এমন কোনো অভিযোগ পাওয়া যায়নি উল্লেখ করে তিনি আরও জানান, সোমবার সারা দেশে অভিযানে অবৈধভাবে মজুত করা 87,700 লিটার জ্বালানি তেল উদ্ধার করেছে সরকার। সব মিলিয়ে এখনো পর্যন্ত 2,96,000 লিটার জ্বালানি তেল উদ্ধার করা হয়েছে। এপ্রিলের একদিন আগে দাঁড়িয়েও আমি বলছি আপনাকে, ইনশাল্লাহ কোনো অসুবিধা নেই। আমরা দুভাবে হিসাব করি, আজকের দিনেও ওই মাননীয় মন্ত্রী যেটা বলেছে সেভাবেই স্টক আছে। আমি এই মুহূর্তে অ্যাভেইলেবল যেটা আমি ব্যবহার করতে পারবো সেটার কথাটা আমি বলেছি। আমার কিন্তু ডেড স্টক একটা, এটা আপনারা যারা কমার্সের স্টুডেন্ট আপনারা জানেন, আমার ডেড স্টক আছে, কিন্তু সেটা সহ আমরা গত বছরের সাথে হিসাব করে ওইটা হচ্ছে আমাদের মূল হিসাব। এদিকে জ্বালানি খাতে নতুন সরকারকে আমদানি নির্ভরতা নীতির পরিবর্তনের পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। একই সঙ্গে দরপত্রহীন যুগের সমাপ্তি টেনে স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠার পরামর্শ তাদের। মঙ্গলবার রাজধানীর সিরজাপ মিলনায়তনে জ্বালানি খাতের সংস্কার নিয়ে এক গোল টেবিল আলোচনায় জ্বালানি খাতে সুশাসন প্রতিষ্ঠায় ক্যাব যুব সংসদ 13 দফা দাবি উপস্থাপন করে। আলোচনায় অংশ নিয়ে অর্থনীতিবিদ আনু মোহাম্মদ জ্বালানি খাতে স্বচ্ছতা আনার পাশাপাশি আমদানি নির্ভর নীতি থেকে সরে আসার কথা বলেন। অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা ফরিদা আক্তার আওয়ামী লীগ সরকারের করা আদানির সাথে চুক্তির সমালোচনা করেন। এছাড়া বিএনপির দলীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল জানান, সরকার মব বন্ধ করার মতো সরকার জ্বালানি খাতেও শৃঙ্খলা আনয়নের চেষ্টা করছে। সরকার প্রধান এ খাত নিয়ে বিশেষজ্ঞ, অ্যাক্টিভিস্ট সহ অংশীজন সবার সাথে আলোচনা করেই এগিয়ে নেবেন বলেও জানান এই জ্বালানি বিশেষজ্ঞ। দেশের বিভিন্ন জায়গায় অনেক পাম্প বন্ধ থাকায় খোলা স্টেশনগুলোতে দীর্ঘ লাইনে ভোগান্তিতে যানবাহনের চালক ও মালিকরা। এদিকে চুয়াডাঙ্গায় আগামীকাল থেকে তেল পাম্পগুলোতে ফুয়েল কার্ড ছাড়া দেয়া হচ্ছে না জ্বালানি তেল। ফুয়েল কার্ড নিতে এসে অসুস্থ হয়ে চুয়াডাঙ্গায় একজনের মৃত্যুও হয়েছে। জ্বালানি তেল নিয়ে হাহাকারের মধ্যে অবৈধ মজুদের চেষ্টা চালাচ্ছে একটি সুযোগ সন্ধানী গোষ্ঠী। অভিযান চালিয়ে গাজীপুরের কোনাবাড়িতে অবৈধভাবে মজুদ 34,000 লিটার, নাটোরে 7,400 লিটার, চাঁপাইনবাবগঞ্জে 145 লিটার ডিজেল জব্দ করা হয়েছে। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। চুয়াডাঙ্গায় জ্বালানি তেলের সরবরাহ ও বিপণন স্বাভাবিক রাখতে ফুয়েল কার্ড বাধ্যতামূলক করেছে জেলা প্রশাসন। মঙ্গলবার সকাল থেকে জেলার প্রতিটি উপজেলায় দেয়া হয় ফুয়েল কার্ড। এর আগে সোমবার জেলা প্রশাসকের কার্যালয়ে সকাল থেকে রাত পর্যন্ত দেয়া হয়েছে ফুয়েল কার্ড। কার্ডের জন্য জমা নেওয়া হচ্ছে যানবাহনের প্রয়োজনীয় কাগজপত্র। তীব্র গরমে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে চরম ভোগান্তির শিকার হচ্ছেন গ্রাহকরা। এদিকে আলমডাঙ্গা উপজেলা পরিষদ চত্বরে ফুয়েল কার্ড নিতে গিয়ে অসুস্থ হয়ে বখতিয়ার রহমান নামে এক সার ও কীটনাশক ব্যবসায়ী মারা গেছেন।
ময়মনসিংহ নগরীর বিভিন্ন এলাকায় জ্বালানি সরবরাহে অস্থিরতা এখনও কাটেনি। সকাল থেকে নগরীর পুলিশ লাইন্স, টাউন হল মোড় ও বাইপাস সহ বিভিন্ন এলাকায় বেশ কয়েকটি পাম্প সাময়িকভাবে বন্ধ। খোলা পাম্পগুলোর সামনে বাস, ট্রাক, মোটরসাইকেল ও ব্যক্তিগত গাড়ির সারি। ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করে তেল না পেয়ে হতাশ হয়ে ফিরতে হচ্ছে অনেককে। ঠাকুরগাঁওয়ে ফুয়েল কার্ড সংগ্রহকে ঘিরে দ্বিতীয় দিনেও মানুষের ঢল। জেলা শহরের বিভিন্ন নির্ধারিত বুথে সকাল থেকেই ভিড় করে শত শত মোটরসাইকেল চালক। ফলে সৃষ্টি হয় দীর্ঘ লাইন ও চরম ভোগান্তি। শৃঙ্খলা আনতে এরই মধ্যে জেলা প্রশাসনের পক্ষ থেকে মোটরসাইকেলের জন্য ফুয়েল কার্ড বাধ্যতামূলক করা হয়েছে। এদিকে জেলার বেশ কিছু পেট্রোল পাম্পে জ্বালানি সরবরাহ সীমিত রয়েছে। একদিকে জ্বালানি তেলের জন্য হাহাকার, অপরদিকে এই সমস্যাকে পুঁজি করে চলছে মুনাফা লাভের অপচেষ্টা। গাজীপুরের কোনাবাড়ির বাইমাইল এলাকায় মেসার্স আব্দুল আলী ফিলিং স্টেশন থেকে অবৈধভাবে মজুত 34,000 লিটার জ্বালানি তেল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সালেহুর রহমানের নেতৃত্বে অভিযানে অংশ নেন পুলিশ, বিজিবি এবং অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এদিকে সাতক্ষীরার আশাশুনিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে 800 লিটার পেট্রোল জব্দ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার নাকতারা কালীবাড়ি বাজারের একটি মুদি দোকান থেকে এসব পেট্রোল জব্দ করা হয়। এ সময় দোকান মালিক মারুফা খাতুনকে 10,000 টাকা জরিমানা করা হয়। এছাড়া চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার টংপাড়া এলাকায় একটি বসতবাড়ি থেকে অবৈধ মজুদের থাকা 145 লিটার ডিজেল জব্দ করেছে জেলা প্রশাসন। এ ঘটনায় জড়িত সুজন নামে একজনকে 5,000 টাকা জরিমানা করা হয়েছে। অন্যদিকে নড়াইলের কালিয়ায় আলাদা অভিযানে 7,400 লিটার ডিজেল জব্দ করেছে উপজেলা প্রশাসন। সুচরিতা সূচি, বাংলা ভিশন নিউজ ডেস্ক। জ্বালানি সাশ্রয় লক্ষ্যে স্কুলগুলোতে 3 দিন অনলাইনে ক্লাসের প্রস্তাব করেছে শিক্ষা মন্ত্রণালয়। সরকার এ বিষয়ে চিন্তাভাবনা করছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ.ন.ম এহসানুল হক মিলন। বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠকে এ বিষয়ে আলোচনার পর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। মঙ্গলবার জ্বালানি পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত উচ্চ পর্যায়ের এক বৈঠক শেষে একথা জানান শিক্ষামন্ত্রী। তিনি বলেন, ইরানের সঙ্গে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যুদ্ধ পরিস্থিতিতে বিশ্বজুড়ে জ্বালানি সংকট দেখা দেয়ায় দেশে জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যেই সরকার এমন পরিকল্পনার কথা ভাবছে। জানান, দেশে জ্বালানি সাশ্রয়ে প্রধানমন্ত্রী নানা নির্দেশনা দিয়েছেন। এর মধ্যে এখন থেকে দেশের স্কুলগুলোর 5 দিনের পরিবর্তে সপ্তাহে 6 দিন ক্লাস খোলা রেখে অন্তত 3 দিন অনলাইনে ক্লাস চালু রাখার চিন্তা রয়েছে। বিশেষ করে মেট্রোপলিটন এলাকাগুলোতে অনলাইন ভিত্তিক ক্লাস চালুর ব্যাপারে 55% মানুষ একমত হয়েছে। জ্বালানি সাশ্রয় সংক্রান্ত বৈঠকে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ, প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত সহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। On and off, landing system. Few weekly. আমরা ভাবছি যে আমাদের স্কুল সিস্টেমগুলোকে অনলাইনে এনে তাদেরকে অন অ্যান্ড অফ ব্ল্যান্ডিং সিস্টেম। ফিউ উইকলি আমাদের 5 দিন ক্লাস ছিল, এখন আমরা কিছু ক্লাস আওয়ার লস করেছি রোজার ছুটিতে এবং বিভিন্ন রকমের দেশের আন্দোলন সব মিলিয়ে। তো আমরা স্কুল আওয়ারটাকে অর্থাৎ 6 ডেজে উইক করছি। ইন দ্য মিন টাইম আমাদের ফুয়েল ক্রাইসিস, ইন্টারন্যাশনাল ক্রাইসিসের কারণে আমরা ভাবছি যে ব্ল্যান্ডিং করা যায় কিনা, অন এবং অফ আসবে এবং অনলাইনে, সেটা নিয়ে আমরা আলোচনা করেছি এবং সেগুলিকে আমরা বাস্তবায়ন করার জন্য ইতিমধ্যে আমি সার্ভে করেছি। 55% পিপল চাচ্ছে, ইউজার্সরা চাচ্ছে যে তারা যেন অনলাইনে যায়। ক্ষুদ্র নৃগোষ্ঠীদের সমস্যা চিহ্নিত করে সমাধান করবে সরকার, জানিয়েছেন বিএনপির মহাসচিব ও পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার গুলশানে জাতীয়তাবাদী ক্ষুদ্র জাতিগোষ্ঠী দল আয়োজিত মতবিনিময় সভায় এ তথ্য জানান তিনি। বলেন, আদিবাসীরা এদেশেরই ভূমিপুত্র এবং দেশেরই অংশ। ক্ষুদ্র নৃগোষ্ঠীদের উন্নয়নে আলাদা ফান্ড করার ক্ষেত্রে বিবেচনা করবে সরকার। ক্ষুদ্র জাতিগোষ্ঠীরা নিজেদের বিচ্ছিন্ন মনে না করতে আহ্বান জানিয়েছেন তিনি। বলেন, যুদ্ধবিগ্রহ আর হিংসায় পৃথিবী অপরিচিত হয়ে যাচ্ছে, তাই সবাইকে ঐক্য ধরে রাখতে হবে। বিএনপি পরস্পরের মধ্যে ভালোবাসা ও ভ্রাতৃত্বের মধ্য দিয়ে একটি জাতি তৈরি করতে চায়। জাতির বিভক্তি তৈরি না করে ঐক্য ধরে রাখার আহ্বানও জানান এলজিআরডি মন্ত্রী। মনে করবেন না, বিচ্ছিন্ন মনে করবেন না, সবসময় মনে করবেন যে ইউ আর পার্ট অফ আস, আমরা সব জনগোষ্ঠীটার অংশ, তাহলেই অনেক সমস্যার সমাধান করা যাবে। আজকে আমরা একটা কঠিন পৃথিবীতে বাস করছি, কিন্তু ভাই যেভাবে আপনার
হত্যা, জখম, হিংসা শুরু হয়েছে, তাতে করে আমাদের এই দেশে বাংলাদেশে আমরা ভালোবাসার মধ্য দিয়ে, আমাদের পারস্পরিক ভ্রাতৃত্বের মধ্য দিয়ে, সৌহার্দ্যের মধ্য দিয়ে যদি আমরা জাতি একটা নির্মাণ করতে পারি, যেটা আমরা আমাদের ইশতেহারে বারবার করে বলেছি, আমরা বলেছি যে আমরা একটা রেইনবো নেশন তৈরি করতে চাই, ঠিক না? ওই রেইনবো নেশনটা আমরা তৈরি করতে চাই, মানে থেকে একটা এক্সাম্পল তৈরি করতে চাই। সংসদে চলছে ৬২ বিধিতে সংবিধান সংস্কার নিয়ে বিরোধী দলের দেয়া প্রস্তাব নিয়ে আলোচনা। এরই মধ্যে আলোচনায় অংশ নিয়েছেন বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান, ক্ষমতাসীন জোটের নেতা আন্দালিব রহমান ও বিরোধী দলের কয়েকজন সংসদ সদস্য। ফ্যাসিস্ট সরকারের হাতে নির্যাতনের শিকার হননি এমন বোধহয় কোনো সদস্য এখানে নেই। কেউ হয়েছেন বারবার, কেউ হয়েছেন হয়তো একবার, যারা সৌভাগ্যবান। অনেকেই দেশেই থাকতে পারেননি। নির্যাতনের ভয়াবহতা এতটাই ভারী ছিল যে তারা নিজ জন্মস্থানের মাটি আঁকড়ে ধরে থাকতে পারেননি। এ দীর্ঘ সময় ধরে ১৫.৫ বছর জাতির উপর প্রচণ্ড দুঃশাসন চাপিয়ে দিয়ে তাণ্ডব চালানো হয়েছে। অসংখ্য মায়ের বুক খালি হয়েছে, বোনেরা বিধবা হয়েছে, শিশুরা এতিম হয়েছে। অসংখ্য লোককে গুম করা হয়েছে। গুমের শিকার ২৩৫ জন লোক এখনও তাদের আপনজনের কাছে ফিরে আসেননি। ওই ফেসিবাদ যাতে আর ফিরে না আসে, এই জন্যই জুলাইতে আকাঙ্ক্ষা তৈরি হয়েছিল যে দেশ একটা ন্যায্যতার ভিত্তিতে, ন্যায় বিচারের উপরে একটা দেশ কায়েম হবে, যেখানে সবাই সবার সমান অধিকার পাবে। আমরা নাকি জুলাই সনদ বাস্তবায়ন করতে চাই না? অফকোর্স উই ওয়ান্ট জুলাই সনদ। আমরা চাই এটা বাস্তবায়ন। প্রক্রিয়াটা কি? প্রক্রিয়া তো আপনারা ভুল করেছেন। আপনারা কেন সেই সময় ইন্টারিম গভর্নমেন্টে আপনারা সাপোর্ট করেন? আপনারা বলতেন যে এটা ট্রানজিশনাল রেভলিউশনারি গভর্নমেন্ট করা হোক, এটা একটা রেভলিউশনারি গভর্নমেন্ট করা হোক, কনস্টিটিউশনকে রিরাইট করা হোক। আপনারা কোথা থেকে নিয়ে আসছেন সংবিধান সংস্কার পরিষদ? এই রেভলিউশনকে আমরা শ্রদ্ধা করি। ১৭ বছর আমরা কষ্ট করেছি। এখানে আমার ভাইয়েরা অনেক বেশি কষ্ট করেছে। আমরা জেলে গিয়েছি, আন্দোলনে ছিলাম, ২০ দলে ছিলাম, ৪ দলে ছিলাম, অনেক আগে থেকে। আমরা চাই না, কিন্তু এই যে একটা প্রক্রিয়া, সংবিধানকে ছুঁড়ে ফেলে দাও, সংবিধানকে ছুঁড়ে ফেলে দাও। সংবিধানকে ছুঁড়ে ফেলবো কেন? সংবিধানকে মনে করায় দেয় যেটা ৭১-এর পরাজয়ের দলিল। বাংলাদেশের পার্লামেন্ট যারা দেখছেন তারা সিদ্ধান্ত নেবেন। যারা কখনো কখনো কনফর্মিস্ট, যারা কখনো কখনো রিফর্মিস্ট, তারা মূলত হচ্ছে অপরচুনিস্ট। এখন আমি সংবিধানের কিছু কিছু ধারা মানব, কিছু কিছু ধারা মানব না। আমি কখনো কখনো সাংবিধানিক, কখনো কখনো আমি অসাংবিধানিক। যদি এই সংবিধানকে বাইবেল ধরে নেই, এই সংবিধানকে যদি গসপেল ধরে নেই, এই গসপেলের পুরোহিত অনুযায়ী যেভাবে ভ্যাটিকান সিটি চলে সেটা যদি আমরা ধরে নেই, তাহলে মাননীয় স্পিকার সেদিন বেগম জিয়া জেল থেকে বের হতে পারেন না। মাননীয় স্পিকার সেদিন বেগম জিয়া জেল থেকে বের হয়েছিল অভ্যুত্থানের জনরায়ের ভিত্তিতে। মাননীয় স্পিকার আপনারা বলছেন, আপনারা ঠিক সেই জায়গায় আপনারা সংবিধানকে আপনারা মানছেন, যেই জায়গায় সংবিধান থেকে আপনারা বেনিফিটেড হবেন। মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন বলেছেন, মুক্তিযোদ্ধাদের তালিকায় অমুক্তিযোদ্ধাদের অন্তর্ভুক্তি মহান মুক্তিযুদ্ধের চেতনার পরিপন্থী। এই ধরনের অনিয়ম দূর করতে সরকার জোরালো পদক্ষেপ নেবে। মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবে ডক্টর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ জ্যাব আয়োজিত আলোচনা সভায় তিনি একথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তথ্য সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। আলোচনায় প্রতিমন্ত্রী ইশরাক হোসেন বলেন, অনেকেই মুক্তিযোদ্ধাদের তালিকা নিয়ে বিভিন্ন অভিযোগ উত্থাপন করেছেন, তবে মুক্তিযোদ্ধাদের আগে ভুয়া শব্দটি ব্যবহার করাকে তিনি অসম্মানজনক মনে করেন। এর পরিবর্তে অমুক্তিযোদ্ধা বলা উচিত বলে মত তার। বিগত সময়ে মুক্তিযোদ্ধাদের তালিকায় অনিয়ম হয়েছে উল্লেখ করে তিনি বলেন, জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল যাচাই বাছাই করে মন্ত্রণালয়ে সুপারিশ পাঠায়। সেই সুপারিশের ভিত্তিতেই দপ্তর গেজেটভুক্ত বা বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়। বিগত ফ্যাসিস্ট স্বৈরাচারের আমলে অনেক অমুক্তিযোদ্ধাদেরকে তালিকাভুক্ত করা হয়েছিল এবং বর্তমানের মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী ১,৯৩,০০০ সামথিং এই গেজেটভুক্ত মুক্তিযোদ্ধা তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। মাত্র ৩০ দিন হলো আমরা সরকার গঠন করেছি, তো এর মধ্যেই বেশ কয়েকটি আবেদন এসেছে, কয়েকটি গ্যাজেট বাতিলও করা হয়েছে এবং ২-১ জনকে অন্তর্ভুক্ত করা হয়েছে। তো আমরা বলতে চাই যে আগামী দিনে
অবশ্যই আমরা এই বিষয়ে জোরালো পদক্ষেপ নেব, কারণ আমরা মনে করি যে মুক্তিযুদ্ধের তালিকায় অন্তর্ভুক্ত করার মাধ্যমে মহান মুক্তিযুদ্ধকে অপমানিত করা হচ্ছে, মুক্তিযোদ্ধাদেরকে অপমানিত করা হচ্ছে। জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আব্দুর রহমান খান বলেছেন, দেশ পরিচালনার জন্য যে পরিমাণ রাজস্ব দরকার এনবিআর তার ধারের কাছেও নেই। কাঙ্ক্ষিত রাজস্ব আয় না হওয়ার জন্য অতিমাত্রায় কর অব্যাহতিকে দায়ী করেন তিনি। 2026-27 অর্থ বছরের প্রাক বাজেট নিয়ে টেলিভিশন মালিকদের সংগঠন অ্যাটকো এবং পত্রিকার মালিকদের সংগঠন নোয়াবের নেতাদের সাথে আলোচনায় কথা বলেন তিনি। অনুষ্ঠানে অ্যাটকো নেতারা টেলিভিশন শিল্পের যন্ত্রপাতি আমদানিতে শুল্কমুক্ত সুবিধার দাবি জানান। অন্যদিকে নোয়াব নেতারা নিউজ প্রিন্ট আমদানিতে কর অব্যাহতি চান। এ সময় এনবিআর চেয়ারম্যান বলেন, দেশে কর জিডিপির অনুপাত অনেক কম হওয়ার পেছনে দায়ী অতিরিক্ত কর ছাড়ের সংস্কৃতি। জানান, আগামী বাজেটে কর হার না বাড়িয়ে আওতা বাড়িয়ে রাজস্ব আদায়ের চেষ্টা করছে এনবিআর। চেয়ারম্যান আরও জানান, কর ফাঁকিবাজদের চিহ্নিত করতে কাজ করছেন এনবিআর এর গোয়েন্দারা। বর্তমানে দেশে টিআইএনধারীর সংখ্যা 1,28,00,000 হলেও অনলাইনে 42 লাখ করদাতা তাদের রিটার্ন জমা দিয়েছেন বলে জানান এনবিআর চেয়ারম্যান। এবং ভ্যাটের 3টা আলাদা করে টাস্ক ফোর্স গঠন করেছি। তারা কিভাবে আমাদের এই আগামী 3 মাসে আমরা কালেকশনটাকে অগমেন্ট করতে পারি সেই প্রচেষ্টাটা আমাদের অব্যাহত আছে এবং আমরা আশা করছি যে এই বছরে আমাদের বিগত দিনের যেই কালেকশনের যে গ্রোথ ছিল সেই গ্রোথগুলোকে আমরা অ্যাকসিড করতে পারবো। এবং কর্পোরেট ট্যাক্সের ক্ষেত্রে একটা কমিটমেন্ট দিতে পারি যে রেট আর বাড়বে না। এটা কমানো যাবে কিনা সেটা বলা খুবই মুশকিল, কারণ আমাদের প্রচুর রেভিনিউ বাড়ানোর আছে। আমরা শুধু এনশিওর করতে চাই ট্রান্সপারেন্সি। একটা বড় বদনাম আছে যে রিফান্ড নিতে অনেক ভোগান্তি হয়। আমরা এই ভোগান্তিটা কমানোর জন্য আমরা বলছি অনলাইনে সরাসরি ট্যাক্স পেয়ারের ব্যাংক অ্যাকাউন্টে ইনকাম ট্যাক্সের রিফান্ড এবং ভ্যাটের রিফান্ড চলে যাবে। ভ্যাটেরটা শুরু হয়ে গেছে, ট্যাক্সেরটা আমরা অচিরেই শুরু করে দিতে পারব। মঙ্গল শোভাযাত্রা নামেই আগামী 1 বৈশাখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলায় আয়োজন হবে শোভাযাত্রা, জানিয়েছেন সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী। সচিবালয়ে এক ব্রিফিংয়ে তিনি বলেন, আন্তর্জাতিকভাবে স্বীকৃত শোভাযাত্রার নাম পরিবর্তন ছিল অপ্রয়োজনীয়। আনন্দ শোভাযাত্রা, মঙ্গল শোভাযাত্রার বিতর্ক আমাদের জাতিকে আরও বিভক্ত করবে। আমরা এমন কিছু করব না যেটাকে আমরা মৌলবাদী ধ্যান ধারণার বিরুদ্ধে। আমরা আবার বাউল গান, তারপরে যে হাতন রাজা, তারপরে যে আপনার জারি ছাড়ি মারুফতি, তারপরে এখানে আপনার যাত্রা নাটক সবগুলোকে আমরা রিভাইভ করব। তবে যাত্রা হবে জীবনমুখী যাত্রা, জীবন বিমুখ, সংগ্রাম বিমুখ, শৃঙ্গার রসাত্মক এরকম নর্তন কুদ্দন, এগুলো আমরা আমাদের সংস্কৃতি থেকে আমরা বর্জন করব। অপর সংস্কৃতি থাকবে না, জীবন বিমুখ সংস্কৃতি থাকবে না, যেটা ছিল এতকাল। আমরা জীবনমুখী সংস্কৃতি গড়ে তুলব। 2013 সালে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজত ইসলামের মহাসমাবেশে হত্যাকাণ্ডের অভিযোগের মামলার তদন্ত শেষ পর্যায়ে রয়েছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ আমিনুল ইসলাম। বলেন, দ্রুত তদন্ত প্রতিবেদন দাখিল করা হবে। মঙ্গলবার এই মামলায় পুলিশের সাবেক মহাপরিদর্শক ডিআইজি আব্দুল জলিল মণ্ডলকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1। পরবর্তী শুনানির জন্য আগামী 5 এপ্রিল দিন ধার্য করেছে ট্রাইব্যুনাল। পরে চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম সাংবাদিকদের বলেন, শাপলা চত্বর হত্যাযজ্ঞের তদন্ত শেষ পর্যায়ে রয়েছে, দ্রুত তদন্ত প্রতিবেদন দাখিল করা হবে। চিফ প্রসিকিউটর বলেন, অতীতে যত ক্রসফায়ারের ঘটনা ঘটেছে তা যাচাই বাছাই করে ট্রাইব্যুনালে বিচারের আওতায় আনা হবে। তিনি আরও জানান, 1/11-এর সময়ের মানবতা বিরোধী অপরাধের সঙ্গে যাদের নাম আসবে তাদেরকে এই বিচারের আওতায় আনা হবে। আন্তর্জাতিক প্রসঙ্গ, ইরান হরমুজ প্রণালী বন্ধ রাখলেও যুদ্ধ শেষ করতে চান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন কর্মকর্তাদের বরাতে এই তথ্য জানিয়েছে মার্কিন সংবাদপত্র ওয়াল স্ট্রিট জার্নাল। এদিকে হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী জাহাজগুলো থেকে টোল আদায়ের পরিকল্পনা অনুমোদন করেছে ইরানের পার্লামেন্টারি কমিটি। ইরানের জাতীয় নিরাপত্তা কমিশনের এক সদস্য পরিকল্পনা অনুমোদনের বিষয়টি নিশ্চিত করেছেন বলে জানিয়েছে সংবাদ সংস্থা ফার্স। ওমানের সহায়তায় টোল আদায়ের পরিকল্পনা বাস্তবায়ন করবে ইরান। পরিকল্পনা অনুযায়ী যুক্তরাষ্ট্র, ইসরায়েল সহ ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেওয়া দেশগুলোর জাহাজ হরমুজ প্রণালী দিয়ে চলাচল করতে পারবে না। তবে হরমুজ প্রণালী আংশিক বন্ধ থাকলেও ইরান যুদ্ধ বন্ধ করতে চান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জোর করে হরমুজ প্রণালী খোলার চেষ্টা করলে যুদ্ধ দীর্ঘস্থায়ী হওয়ার আশঙ্কা থেকে এমন সিদ্ধান্তের কথা জানিয়েছে ট্রাম্প প্রশাসন। আর ক্ষণে ক্ষণে সিদ্ধান্ত বদলালেও ইরানে হামলা অব্যাহত রেখেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ বাহিনী। ইরাকের 2টি প্যারামিলিটারি ঘাঁটি সহ লেবাননের বিভিন্ন অঞ্চলে
অঞ্চলেও হামলা চালিয়েছে। পাল্টা জবাব দিচ্ছে ইরান, লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ও ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। 24 ঘন্টায় ইসরায়েলের ওপর 43টি হামলা চালানোর দাবি করেছে হিজবুল্লাহ। মধ্যপ্রাচ্য জুড়ে হামলা চালিয়েছে ইরান। এতে ক্ষতিগ্রস্ত হয়েছে দুবাই বন্দরে কুয়েতের তেলের ট্যাঙ্কার। 5টি মার্কিন ঘাঁটিতে হামলার দাবি করেছে ইরাকের সশস্ত্র গোষ্ঠী সারায়া আউলিয়া আল-দাম। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, খেলাধুলা নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান প্ল্যান অনুযায়ী কাজ শুরু করেছেন। ক্রীড়াঙ্গনকে গ্রামে গঞ্জে ছড়িয়ে দেওয়া হচ্ছে। ভবিষ্যতে খেলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠা করা হবে। আজ মোহামেডানের নতুন পরিচালনা পর্ষদের অনুষ্ঠানে তিনি কথা বলেন। এ সময় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেন, অতীত থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতে আর খেলাধুলাকে কোনো রাজনৈতিক কর্মকাণ্ডের সাথে জড়ানো হবে না। মনির হোসেন খানের রিপোর্ট। মোহামেডানের নতুন পরিচালনা পর্ষদের অভিষেক। ক্লাব প্রাঙ্গণে সাবেক বর্তমান খেলোয়াড়, বরেণ্য সংগঠক আর রাজনীতি মাঠের তারকাদের মিলন মেলা। একটা সময় সাদা কালোর ঐতিহ্যে ছিল রঙের ছটা, আলোর ঝলকানি। দীর্ঘদিন পর ক্লাবের নতুন কমিটিকে ঘিরে নতুন প্রাণের জোয়ার। গুলু ভাই আমাদের প্রেসিডেন্ট, বর্তমান মোহামেডানের প্রেসিডেন্ট, তিনি নিজে বলেছেন যে আমি মনে মনে বলছি আমাকে না বললে আমি হয়তো আসতাম। তা আমাদের সম্প্রীতি সেরকমই, আমরা সবসময় চেষ্টা করি অন্তত আমাদের মানে ম্যানেজমেন্ট লেভেল থেকে দুই ক্লাবেরই যে ভ্রাতৃত্বের বন্ধন যেন সব ক্লাবের সাথে আমাদের থাকে। যে খেলোয়াড় যখন রাজনীতির বাইরে থাকতে হবে, কারণ কারেন্ট প্লেয়ারদের রাজনীতি করা, এটা আমি পার্সোনালি মনে করি এটা ঠিক না। আমাদের নতুন কমিটি তারা তাদের দায়িত্বভার গ্রহণ করেছে। নতুন আপনারা জানেন, ফুটবলের কমিটি থাকবে আলাদা, ক্রিকেটের কমিটি থাকবে আলাদা, হকির কমিটি থাকবে আলাদা। কমিটির উপরে সম্পূর্ণ দায়িত্ব দেওয়া হবে। প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষণা দিয়েছেন আই হ্যাভ এ প্ল্যান। সেই পরিকল্পনায় নতুনভাবে উজ্জীবিত দেশের ক্রীড়াঙ্গন। খেলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠিত করার কথা জানালেন মির্জা ফখরুল ইসলাম আলমগীরও। তারেক রহমান সাহেব এই খেলাটাকে তিনি একেবারে গ্রামের মধ্যে, মানুষের মধ্যে নিয়ে যাওয়ার জন্য কাজ শুরু করেছেন। শুধু তাই নয়, এই খেলা যারা খেলোয়াড় তারা যেন পেশাজীবী হয়ে ওঠে খেলাকে নিয়ে, সেটাও তার মাথার মধ্যে রয়েছে এবং সেই লক্ষ্যেও তিনি কাজ শুরু করেছেন। আমরা সবসময় মনে করেছি এখানে কোনো রাজনীতি থাকবে না। এখানে রাজনীতির কারণে কোনো মেধাবী ক্রীড়াবিদ বাদ পড়বে দল থেকে বা জাতীয় দল থেকে, এটা সবচেয়ে কষ্টের কারণ হয়ে দাঁড়ায়। এই উগ্র থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। পরিচিতি সভায় একঝাঁক সংগঠক, রাজনীতির মাঠে যাদের সরব উপস্থিতি। তারপরও সবার কণ্ঠে একটাই সুর, ক্রীড়াঙ্গন থেকে দূর হোক রাজনীতি। আমরাও সেই আহ্বানী ক্লাবে গিয়ে, আমরা এখানে দলের ঊর্ধ্বে গিয়ে, রাজনীতির ঊর্ধ্বে গিয়ে আমরা খেলাধুলাকে প্রতিষ্ঠিত করতে চাই। আমরা চাই সেই আহ্বানী ক্লাবকে, সেই আহ্বানী ক্লাব যাতে আবার স্বরূপে ফিরে আসে। আমরা চাই অন্যান্য ক্লাবগুলো রয়েছে তারা যাতে স্বরূপে ফিরে আসে। একজন প্রখ্যাত ক্রিকেটার আমাদের এই দেশে আমাকে টেলিফোন করেছিল, আমি নির্বাচন করতে চাই বিএনপি থেকে। তো খুবই আনন্দিত হলাম। আমি বললাম, তোমার মতো একটা ছেলে যদি আসে, আমি ওইভাবে চাই না যে তুমি খেলা ছেড়ে চলে আসো, কিন্তু তুমি করতে চাও, নিশ্চয়ই আমি রাজি আছি। এটা 2018 সালের আগের কথা বলছি। কিন্তু পরে দেখলাম সে আরেকটি রাজনৈতিক দল থেকে সে নির্বাচন করে এমপি হয়েছে। তারপর মনে হয়েছে তার উপর চাপ প্রয়োগ করা হয়েছে। জনাব অঞ্জন চৌধুরী পিন্টু, যিনি মোহামেডান ক্লাব আবাহনী ক্লাবের ডাইরেক্টর, আজকে এখানে এসেছেন, শুভেচ্ছা বক্তব্য রেখেছেন। এটি বাংলাদেশের ক্রীড়াঙ্গনের জন্য একটি শুভ সূচনা। গত 17 বছর প্রদীপের নিচে নিকোষ কালো অন্ধকারটাই দেখেছে মোহামেডান। নতুন বাংলাদেশে ঐতিহ্যবাহী ক্লাবটির সাফল্যের আলোয় আলোকিত হয়ে ওঠার প্রত্যাশা। মনির হোসেন খান, বাংলা ভিশন, ঢাকা। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে। 21 বছরে বাংলা ভিশন, বস্তুনিষ্ঠ সংবাদ ও সুস্থ বিনোদনে দর্শকদের আস্থা ধরে রাখার প্রত্যয়, নিরপেক্ষ অবস্থান ধরে রাখায় প্রশংসা বিশিষ্টজনদের। তেলের জন্য হাহাকার, সরকার চাহিদা মেটাতে পারছে না, অভিযোগ পাম্প মালিকদের। দাম বাড়ছে না, জানিয়েছে জ্বালানি বিভাগ। বিভিন্ন স্থান থেকে অবৈধ মজুদ তেল উদ্ধার। জ্বালানি শাস্ত্র স্কুলগুলোর ক্লাস 3 দিন অনলাইনে নেওয়ার প্রস্তাব মন্ত্রণালয়ে। বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত, জানালেন শিক্ষামন্ত্রী। সংবিধান সংস্কার নিয়ে বিরোধী দলের দেয়া প্রস্তাবের উপর সংসদে আলোচনা। দর্শক, এ ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 10:30। এর আগে 9টায় রয়েছে নিউজ 20। দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।